হ্যালো বন্ধুরা, আজকে আপনারা যারা প্রিলিমিনারি টু মাস্টার্স ফার্স্ট ইয়ারের অর্থনীতির স্টুডেন্ট তাদের জন্য সামষ্টিক অর্থনীতির সাজেশন নিয়ে এসেছি। পূর্ণরূপ লিখন। প্রথম প্রশ্ন, NAIRU, MAIIRR এসব কিছুর পূর্ণরূপ যেগুলো হবে সেগুলো আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নেন। বলতেছে ওয়েট। NAIRO এর পূর্ণরূপ হচ্ছে নন অ্যাক্সিলারেটিং inflation rate of unemployment. Non accelerating inflation rate of unemployment. যদি আপনারা লিখে নিতে চান অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে আমি লিখে দিব। IRR এর পূর্ণরূপ হচ্ছে সালের পড়লে হবে, 19 সালের পড়তে হবে, 18, 19, 20। IRR এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। আরেকটা থাকলো কি MAI, 18, 19, 20, 21 MAI। জায়গাটা সবার শেষে বলি। আবার কি আছে কি তরল্যফাত কি? অর্থবাজারে অর্থের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক বলে সুদের হার কমতে পারে না। অর্থবাজারে অর্থের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক বলে সুদের হার কমতে পারে না। এই অবস্থাকে তরল্যফাত বলা হয়। কার্যকর চাহিদা কাকে বলে? তরল্যফাত বলা হয়। তারপরে কি কার্যকর চাহিদা কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে নিয়োগ থেকে প্রত্যাশিত উৎপন্ন মূল্য যখন উপভোগ নিয়োগ বাবদ ব্যয়ের সমান হয় তখন সমাজের মোট চাহিদাকে কার্যকর চালায়। একটি নির্দিষ্ট সময়ে নিয়োগ হচ্ছে, সেখান থেকে প্রত্যাশিত উৎপন্ন মূল্য যখন উপভোগ নিয়োগ বাবদ ব্যয়ের সমান হয় তখন তাকে মোট চাহিদা কার্যকর চাহিদা বলে। পরিচিত ভোগের সংজ্ঞা। আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগ ব্যয় প্রভাবিত হয় তাকে পরিচিত ভোগ সংখ্যা বলা। আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগ ব্যয় প্রভাবিত হয় তাকে পরিচিত ভোগ ব্যয় বলা হয়। অতিগুণক হলো এমন একটি রাশি যা থেকে প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক বিনিয়োগ প্রবণতা বিয়োগ করলে পাওয়া যায় তার বিপরীত সংখ্যা প্রকাশ করে। অর্থের অতিগুণক ক্যারেক্টার করি আমরা। অতিগুণক হলো এমন একটি রাশি যা এক থেকে প্রান্তিক ভোগ প্রবণতা প্রান্তিক বিনিয়োগ প্রবণতা বিয়োগ করলে যা পাওয়া যায় তার বিপরীত সংখ্যা প্রকাশ করে। অর্থের প্রচলন গতি কি? একক দ্রব্য বা সেবা ক্রয়ের জন্য যতবার ব্যবহার করা তাকে অর্থের প্রচলন গতি বলা হয়। ক্রান্তিক সমীকরণটি লিখো। একক দ্রব্য বা সেবা ক্রয়ের জন্য যতবার ব্যবহার করা হয় তাকে অর্থের প্রচলন গতি বলা হয়। ক্রান্তিক সমীকরণটি লিখো। M সমান KPTM অর্থের পরিমাণ, মোট নগদ ব্যালেন্স, জনগণের হাতে রক্ষিত অর্থ বা ব্যাংকের চাহিদা আমানতটি প্রকৃত জাতীয় আয় P - T এর গড় মূল্য কি? এমন গড় সময় যখন মোট ব্যয়ের বিপরীতে নগদ ব্যালেন্স মানুষ ধরে রাখতে পারে। শ্রম বাজার বলতে কি বোঝো? নাকি ভুল করছে এখানে? দ্রব্য বাজার হবে বলতে কি বোঝো? দ্রব্য দুই ধরনের
হয় ভোগদ্রব্য এবং মূলধন দ্রব্য হয় হবে। আইএস রেখার আলোকে দ্রব্যবাজার বলতে মূলত বিনিয়োগ দ্রব্যের বাজারকে বোঝায়। দ্রব্যবাজার বলতে আমরা মনে স্টক অ্যাগ্রেশন থেকে এই অর্থনীতি একই সঙ্গে অধিক বেগত অধিক মুদ্রাস্ফীতি এটা বিভিন্ন চাকরি প্রক্রিয়া আসে। অর্থনীতির স্লোডাউন অর্থনীতি একই সঙ্গে অধিক বেগত অধিক মুদ্রাস্ফীতি দেশগুলো তাকে স্ট্যাগফ্লেশন বলে। শক্তিশালী মুদ্রা কি? কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক চালু সকল কাগজের নোট, ধাতব মুদ্রা এবং কেন্দ্র ব্যাংকে রক্ষিত বিভিন্ন ব্যাংক ব্যালেন্সের সমষ্টিকে শক্তিশালী মুদ্রা বলে। কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক চালু সকল কাগজের নোট এবং ধাতব মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত বিভিন্ন ব্যাংক ব্যালেন্সের সমষ্টিকে শক্তিশালী মুদ্রা বলে। শ্রম কি? উৎপাদন কাজে সহায়ক শারীরিক ও মানসিক সকল প্রকার পরিশ্রম বা প্রচেষ্টাকে অর্থনৈতিক শ্রম বলে। উৎপাদন কাজে সহায়ক সকল প্রকার শারীরিক মানসিক সকল প্রকার প্রচেষ্টাকে অর্থনৈতিক শ্রম বলে। প্রকৃতপক্ষে শ্রমিকের কর্মশক্তি হলো শ্রম। সামগ্রিক চাহিদার উপাদান কি কি? সামগ্রিক চাহিদার উপাদানগুলো 1. ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, নিট ব্যয়। 4টি সামগ্রিক চাহিদার উপাদানগুলো কি কি? 4টি হবে। চাহিদার উপর ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, নিট। রপ্তানি বলল সামগ্রিক চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে এমন একটি উপাদান নাম লেখো। দামস্তর কমলে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়। দামস্তর কমলে কি চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়? এস রেখার ক্লাসিক্যাল অঞ্চলের স্থিতিস্থাপকতার মান কত? এস রেখার ক্লাসিক্যাল অঞ্চলের স্থিতিস্থাপকতার মান 0। এস রেখার ক্লাসিক্যাল অঞ্চলের স্থিতিস্থাপকতার মান 0। স্থিতিস্থাপকতার মান কি? 0। কোন অর্থনীতিবিদ ভারসাম্য অবস্থায় অপূর্ণ নিয়োগ ব্যাখ্যা করেন? অর্থনীতিবিদ কেইনস ভারসাম্য অবস্থায় অপূর্ণ নিয়োগ ব্যাখ্যা করেন। প্রকৃত মজুরি কাকে বলে? আর্থিক মজুরি দ্বারা শ্রমিক যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা তার শ্রম প্রদানের বিনিময়ে ভোগ করতে পারে তাকে প্রকৃত মজুরি বলে। প্রকৃত মজুরি কাকে বলে? আর্থিক মজুরি দ্বারা শ্রমিক যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা তার শ্রম প্রদানের বিনিময়ে ভোগ করতে পারে তাকে প্রকৃত মজুরি বলে। ক্ষুদ্ধার প্রবৃত্তি কাকে বলে? অর্থনীতির প্রবৃদ্ধির অগ্রসর পথে অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, কারণ শ্রম মূলধনের পূর্ণ ব্যবহার সবসময় হয় না। এই প্রবৃদ্ধির সম্ভাবনা পরিধি কম হওয়ায় একে সংকটজনক প্রবৃদ্ধি বা ক্ষুদ্ধার প্রবৃদ্ধির পথ বলে। ভারসাম্য অবস্থা কি? যে অবস্থা হতে পরিবর্তনের কোনো প্রবণতা থাকে না তাকে ভারসাম্যাবস্থা বলে। ভারসাম্যাবস্থা কাকে বলে? যে অবস্থা হতে কোনো প্রবর্তন থাকে ভারসাম্যাবস্থা। যে অবস্থাতে কোনো প্রবর্তন থাকে তাকে ভারসাম্যাবস্থা বলে। কেইনসের মতে এমপিসির মান কিরূপ হয়? প্রান্তিক ভোগ প্রবণতার মান 0 অপেক্ষা বেশি কিন্তু একের চেয়ে কম, অর্থাৎ 0 লেস দেন এমপিসি লেস দেন 1। ত্বরণ কাকে বলে? প্রান্তিক ভোগ প্রবণতার মান 0 অপেক্ষা প্রান্তিক ভোগ প্রবণতার মান 0 এমপিসি মানে প্রান্তিক ভোগ প্রবণতার মান 0 অপেক্ষা কিন্তু একের চেয়ে কম হবে। ত্বরণ কাকে বলে? জাতীয় আয়ের পরিবর্তনের ফলে অর্থনীতিতে পরিচিত বিনিয়োগের যে পরিবর্তন হয় তাকে জাতীয় আয়ের পরিবর্তনের ফলে অর্থনীতিতে পরিচিত বিনিয়োগের যে পরিবর্তন হয় তাকে ত্বরণ বলে। তার অনুপাতকে ত্বরণ বলে। আপেক্ষিক আয় কি? আপেক্ষিক আয় বলতে কি? সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তি পরিবারের তুলনামূলক আয়কে সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তি পরিবারের তুলনামূলক আয়কে আপেক্ষিক আয় বলে। আবার একই পরিবারের অতীতের আয়ের সাথে বর্তমান আয়ের তুলনা করলে আপেক্ষিক আয় বলে। একই পরিবারের অতীতের আয়ের সাথে বর্তমান আয়ের তুলনা করলেও তাকে আপেক্ষিক আয় বলে। স্থায়ী আয় কি? স্থায়ী আয় হলো এমন একটি আয় যার মাধ্যমে মানুষ সম্পদ স্থির রেখে দ্রব্য সেবা ভোগে লিপ্ত হতে পারে। স্থায়ী আয় হলো এমন আয় যার মাধ্যমে মানুষ সম্পদ স্থির রেখে দ্রব্য সেবা ভোগে লিপ্ত হতে পারে। সমচ্ছেদ বিন্দু দুটি বৈশিষ্ট্য লেখো। সমচ্ছেদ বিন্দু শূন্য সঞ্চয় বিন্দু দুটি বৈশিষ্ট্য হলো সমচ্ছেদ বিন্দু কি? শূন্য সঞ্চয় বিন্দু দুটি বৈশিষ্ট্য হলো সমচ্ছেদ বিন্দুতে আয় ও ভোগ ব্যয় সমান হয় এবং সমচ্ছেদ বিন্দুতে এপিসি সমান আয় ও ভোগ ব্যয়। সমচ্ছেদ বিন্দুতে আয় ও ভোগ ব্যয় সমান হয়। সমচ্ছেদ বিন্দু দুটি বৈশিষ্ট্য হলো সমচ্ছেদ বিন্দুতে আয় ও ভোগ ব্যয় সমান, সমচ্ছেদ বিন্দুতে এপিসি সমান হয়। রাচেট প্রভাব কি? আয় কমে গেলেও কোনো ব্যক্তি বা পরিবারের পূর্বে ভোগ অভ্যাস সহজে ত্যাগ করতে পারে না। রাচেট প্রভাব কাকে বলে? আয় কমে গেল। রাচেট প্রভাব কাকে বলে? আয় কমে গেলেও কোনো ব্যক্তি বা পরিবারের পূর্বের ভোগ
অভ্যাস ভোগ অভ্যাস সহজে ত্যাগ করতে পারে না। সেক্ষেত্রে এরূপ আচরণকে মানুষের আচরণকে রাচের প্রভাব বলে। মানুষের আচরণ রাচের প্রভাব বলে। বিনিময় সিদ্ধান্ত প্রভাবিত করে এমন দুটি উপাদানের নাম লেখা। বিনিময় সিদ্ধান্ত প্রভাবিত করে এমন দুটি নাম হলো জাতীয় আয়, ভোগ আয়। বিনিময় সিদ্ধান্ত প্রভাবিত করে জাতীয় আয়, ভোগ আয়, জাতীয় আয়, ভোগ আয়, জাতীয় আয়, ভোগ আয়, জাতীয় আয়, ভোগ আয়। মূলধনের প্রান্তিক দক্ষতা কি? একক অতিরিক্ত মূলধন ব্যবহার করলে ব্যয়ের উপর সর্বোচ্চ যে হারে প্রত্যাশিত আয় পাওয়া যায়, ব্যয়ের উপর যারা সর্বোচ্চ প্রত্যাশিত আয় পাওয়া যায় তাকে মূলধনের প্রান্তিক দক্ষতা বলে, তাকে মূলধনের প্রান্তিক দক্ষতা বলে, তাকে মূলধনের প্রান্তিক দক্ষতা বলে। মূলধনের প্রান্তিক দক্ষতাকে একক অতিরিক্ত মূলধন ব্যবহার করলে ব্যয়ের উপর যে সর্বোচ্চ যে হারে প্রত্যাশিত আয় হার পাওয়া যায় তাকে মূলধনের প্রান্তিক দক্ষতা বলে। এমইআই কি? একটি নির্দিষ্ট সম্পদের উপর বিনিয়োগ করলে যে হারে একটি নির্দিষ্ট সম্পদের বিনিয়োগ যে হারে বা লাভ প্রত্যাশা করা তাকে বিনিয়োগ প্রান্তিক দক্ষতা বলে, বিনিয়োগ প্রান্তিক দক্ষতা বলে। বিনিয়োগের মূল্য কি? এমপিওয়াই কাকে বলে? টিভিপি প্রকল্পের ব্যয় বিয়োগ করলে যা পাওয়া যায়, টিভিপি প্রকল্পের ব্যয় বিয়োগ করে যা পাওয়া যায় তাকে নিট মূল্য বা এনপিওয়াই বলে। ইনভেন্টরি বিনিয়োগ কি? অনিশ্চিত ভবিষ্যতে পণ্যের চাহিদা মেটানোর লক্ষ্যে এরূপ অতিরিক্ত মজুদ গড়ে তোলাকে ইনভেন্টরি বিনিয়োগ বলে। অর্থের চাহিদা বলতে কি বোঝায়? অনিশ্চিত ভবিষ্যতে পণ্যের চাহিদা মেটানোর লক্ষ্যে বর্তমান এরূপ অতিরিক্ত মজুদ গড়ে তোলাকে ইনভেন্টরি বিনিয়োগ বলে। অর্থের চাহিদা বলতে কি বোঝায়? অর্থ বিনিময়ের মাধ্যম মূল্যের ভাণ্ডার হিসাবে কাজ করে, ফলে মানুষ অর্থ ধরে রাখতে চায়। এই ধরে রাখার ইচ্ছাকে অর্থের চাহিদা বলে। অর্থ বিনিময়ের মাধ্যম ও মূল্যের ভাণ্ডার হিসাবে কাজ করে, ফলে মানুষ অর্থ ধরে রাখতে চায়। এই ধরে রাখার ইচ্ছাকে অর্থের চাহিদা বলে। M2 কি? শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে? মিল্টন ফ্রিডম্যান তার অনুসারীরা মনে করেন অর্থের সংজ্ঞায় ব্যাংকের মেয়াদে আমানত বিবেচনা করা হয়। M2 সমান C+DD+TD ইকাল টু M1+TD। এখানে M2 বিস্তৃত অর্থ ব্রড মানি, টিডি মেয়াদি আমানত, নন ক্লিয়ারিং ব্যাংক আমানত। সংকীর্ণ অর্থ এটা একটু পড়ে নেবেন, আপনার মুখস্থ করেন। মুদ্রা গণক কাকে বলে? সাধারণত কথায় মুদ্রা গণক বলতে অর্থের যোগান, সাধারণত কথায় মুদ্রাজনক বলতে অর্থের যোগান এবং অর্থের ভিত্তি বা শক্তিশালী মুদ্রার অনুপাত। অর্থের যোগান, অর্থের ভিত্তি বা শক্তিশালী মুদ্রার অনুপাতকে বোঝায়। আইএস রেখা কখন লম্ব অক্ষের সমান্তরাল হয়? বিনিয়োগ সম্পূর্ণভাবে অস্থিতিস্থাপক হতে পারে। সঞ্চয় অপেক্ষক দেয় অবস্থায় এক্ষেত্রে আইএস রেখা লম্ব অক্ষের সমান্তরাল হতে পারে। এক্ষেত্রে এর ঢাল অসীম হবে। বিনিয়োগ পরিবর্তন হলে আইএস রেখা কোন দিকে পরিবর্তিত হয়? বিনিয়োগ পরিবর্তন হলে আইএস রেখা ডান দিকে পরিবর্তিত হয়। ডান দিকে পরিবর্তন হয়। বিনিয়োগ বৃদ্ধি পেলে আইএস রেখা কোন দিকে? বিনিয়োগ বৃদ্ধি পেলে আইএস রেখা ডান দিকে স্থানান্তর হয়। বিনিয়োগ পরিবর্তন আইএস রেখা কোন দিকে যায়? বিনিয়োগ বৃদ্ধি পেলে আইএস রেখা ডান দিকে যায়। আর বিনিয়োগ বৃদ্ধি পেলে আইএস রেখা কোন দিকে স্থানান্তর হয়? বিনিয়োগ বৃদ্ধি পেলে আইএস রেখা ডান দিকে স্থানান্তর হবে, মানে উভয় ডান দিকে। এলএম রেখা কোন বাজারের সাথে সম্পর্কিত? এলএম রেখা অর্থ বাজারের সাথে সম্পর্কিত। অর্থ বাজার শব্দ। তাহলে উপসের দুটাই হচ্ছে ডান দিকে স্থানান্তর। বিনিয়োগ বৃদ্ধি পেলে আইএস রেখা ডান দিকে স্থানান্তর হয়। এলএম রেখা অর্থ বাজারের সাথে সম্পর্কিত। বিনিয়োগ পরিবর্তন হলে আইএস রেখা কোন পরিবর্তন? বিনিয়োগ পরিবর্তন আইএস রেখা ডান দিকে পরিবর্তিত হয়। শ্রমের চাহিদা আবেগকটি লেখ। শ্রমের চাহিদা আবেগক হলে DL ইকাল টু FW। 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 মজুরির অনিয়মতা কি? শ্রমিক সংঘর্ষের চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা অন্যান্য বাস্তবতার কারণে নিয়োগ ক্ষেত্রে মজুরি হার শুধু বৃদ্ধি করা সম্ভব কিন্তু হ্রাস করা সম্ভব নয়। মজুরি অনুমতি কি? শ্রমিক সংঘের চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যান্য বাস্তবতার কারণে শ্রমিক সংঘের চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্যান্য বাস্তবতার কারণে নিয়োগ ক্ষেত্রে মজুরি হার শুধু বৃদ্ধি করা সম্ভব কিন্তু হ্রাস করা সম্ভব নয়। মজুরি হারের এই নিম্নমুখী প্রতিবন্ধকতাকেই মজুরি অনিয়মিতা বলে। মজুরি হার শুধু বৃদ্ধি করা সম্ভব কিন্তু হ্রাস করা সম্ভব নয়, তাকে মজুরি হারের নিম্নমুখী
তাকে মজুরি অনিয়মিত বলে। সামগ্রিক যোগান কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে দেশের সকল উৎপাদন ক্ষেত্রে থেকে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন হয়। একটি নির্দিষ্ট সময়ে দেশের সকল উৎপাদন ক্ষেত্র থেকে যে পরিমাণ পণ্য ও সেবার উৎপাদন হয় তার সমষ্টিকে সামগ্রিক যোগান বলা হয়। যোগান দিকের বার্তায় কাকে বলে? অর্থনীতিতে পণ্যের সমতা ভারসাম্য অবস্থা লঙ্ঘন। অর্থনীতিতে পণ্যের সমতা ভারসাম্যতা অবস্থা লঙ্ঘনকে যোগান দিকের বার্তায় বলে। আর্থিক নীতি কি? আর্থিক নীতি কি? অর্থের চাহিদা ও যোগান পরিবর্তন করে। অর্থের চাহিদা ও যোগান। আর্থিক নীতি কি? অর্থের চাহিদা ও যোগান পরিবর্তন করে। সামগ্রিক চাহিদা নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থের চাহিদা যোগান পর্যন্ত সামগ্রিক চাহিদা নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য গৃহীত সরকার ও আর্থিক কর্তৃপক্ষের নীতিমালাকে আর্থিক নীতি বলে। মূল্য সংকোচনকে ডিফ্ল্যাশনারি গ্যাপ ব্যবধান কি? ডিফ্ল্যাশনারি গ্যাপ। অর্থনীতিতে পণ্য নিয়োগের আয়স্তর বজায় রাখতে হলে যে পরিমাণ সামগ্রিক যোগানের প্রয়োজন হয় সামগ্রিক চাহিদা যদি কম হয় তবে এই দুয়ের পার্থক্যকে সামগ্রিক চাহিদা যোগানের প্রয়োজন হয় সামগ্রিক চাহিদা যদি কম হয় এই দুয়ের পার্থক্য মূল্য সংকোচন বলে। মূল্য সংকোচন কখন? ফিলিপস রেখা উলম্ব হয়, বেকারত্বের হার স্থির থাকলে, মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি ঘটলে। ফিলিপস রেখা উলম্ব কখন? বেকারত্বের হার স্থির থাকলে আর মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেলে তা ফিলিপস রেখা উলম্ব হয়। বেকারত্বের হার বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হ্রাস পেলে ফিলিপস রেখা উলম্ব হয়। খোলা মুদ্রাস্ফীতি কাকে বলে? মূল্য বেড়ে নিয়ন্ত্রণহীন হলে তাকে খোলা মুদ্রাস্ফীতি বলে। মূল্য বেড়ে নিয়ন্ত্রণহীন হলে তাকে খোলা মুদ্রাস্ফীতি বলা হয়। ব্যয়জনিত মুদ্রাস্ফীতি কি? উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে পণ্য সামগ্রী সেবার দাম স্তর বৃদ্ধি পেতে থাকে। উৎপাদনগত ব্যয় বৃদ্ধির ফলে পণ্য সামগ্রী সেবার দাম স্তর বৃদ্ধি পেতে থাকলে তাকে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি বলে। তো ক বিভাগের জন্য এগুলো পড়লে ওকে এখান থেকে 10টি প্রশ্ন কমন পাওয়া যাবে। সামষ্টিক অর্থনীতির জন্য বিশেষ কোড হচ্ছে 41/23 এখন আমরা যাব গ বিভাগ ও ঘ বিভাগে। চলুন সুতরাং এখন আমরা চলে এসেছি খ বিভাগের প্রশ্ন। ব্যষ্টিক অর্থনীতি ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করা। ভুল গিয়েছে, ব্যষ্টিক অর্থনীতি হবে। ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তি ও প্রতিষ্ঠান আচরণ বিশ্লেষণ করে আর সমগ্র অর্থনীতির আচরণ বিশ্লেষণ করে। বেশি লিখতে হবে না, যেহেতু 4 মার্কের প্রশ্ন এভাবে লিখলেই চলবে। ব্যক্তি ও প্রতিষ্ঠান আচরণ বিশ্লেষণ করে সমগ্র অর্থনীতির আচরণ বিশ্লেষণ করে। পৃথক পণ্যের মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা করে আর সাধারণ মূল্যস্থান নিয়ে আলোচনা করে। পৃথক পণ্যের মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা করে, সাধারণ মূল্যস্থান নিয়ে আলোচনা করে। নির্দিষ্ট বাজারের সমস্যা বিশ্লেষণ করে, জাতীয় অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণ করে। সম্পদ বন্টনের দক্ষতা নিয়ে আলোচনা করে, পূর্ণ কর্মসংস্থান ও প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করে। মার্শাল এর প্রধান প্রবক্তা, ব্যষ্টিক অর্থনীতির প্রধান প্রবক্তা মার্শাল, মার্কিন অর্থনীতির প্রধান প্রবক্তা মার্শাল, আর কেইন্স সমষ্টিক অর্থনীতির প্রবক্তা। গুণগত অর্গের মধ্যে পার্থক্য লেখো। বিনিয়োগ বৃদ্ধি আয় বৃদ্ধি করে। গুণগত অর্গের মধ্যে পার্থক্য নিম্নে গুণগত অর্গের মধ্যে পার্থক্য দেওয়া যায়। গুণগত অর্গ টেবিল তৈরি করে দিতে হয়। বিনিয়োগ বৃদ্ধি আয় বৃদ্ধি করে। আয় বৃদ্ধি বিনিয়োগ বৃদ্ধি করে। আগে বিনিয়োগ বৃদ্ধি আয় বৃদ্ধি করে আর এখানে আয় বৃদ্ধি বিনিয়োগ বৃদ্ধি করে। কারণ হলো বিনিয়োগ, কারণ হলো আয় ও চাহিদা। গুণকের কারণ হলো বিনিয়োগ, ত্বরণের কারণ হলো আয় ও চাহিদা। বিনিয়োগ বৃদ্ধি আয় বৃদ্ধি করে আর আয় বৃদ্ধি বিনিয়োগ বৃদ্ধি। গুণকের কারণ হলো বিনিয়োগ আর গুণকের কারণ আয় বা চাহিদা। কেইন্স ধারণা দেয় ক্লার্কের ধারণা। আর কিসের ধারণা? গুণক কেইন্সের ধারণা আর ত্বরণ ক্লার্কের ধারণা। এমপিসি এর উপর নির্ভরশীল মূলধন অনুপাতের উপর নির্ভরশীল। আয়ের বহুগুণ বৃদ্ধি ব্যাখ্যা করে। বিনিয়োগ ত্বরিত বৃদ্ধি ব্যাখ্যা করে। ভোগ সংকট বা নৈতিকতার ধাঁধা কি? আচ্ছা
সো আমরা শেষ করলাম। গণক ও তরলের মধ্যে পার্থক্য কী লিখো। বিনিয়োগ বৃদ্ধি করলে আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধির ফলে বিনিয়োগ বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি করলে আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধির ফলে বিনিয়োগ বৃদ্ধি পায়। কারণ হলো বিনিয়োগ, কারণ হলো কি চাহিদা আয়। কেইন্স তত্ত্বের অংশ, কেইন্স তত্ত্বের অংশ, কেইন্সের তত্ত্বের অংশ আর ক্লার্কের তত্ত্বের অংশ। বাস গুণক কি কেইন্সের, গুণক গুণক কেইন্সের আর ক্লার্কের কিচ্ছু নয়, মানে ক্লার্ক এমপিসের উপর নির্ভরশীল, উৎপাদন মূলধন অনুপাতের উপর নির্ভরশীল। এমপিসের উপর নির্ভরশীল আয়ের বহুগুণ বৃদ্ধি ব্যাখ্যা করে বিনিয়োগের ত্বরিত বৃদ্ধি ব্যাখ্যা করে। ভোগ সংকট, এটা হবে ভোগ সংকট কুজনের ধাঁধা কি। ভোগ সংকট কুজনের ধাঁধা কি, এটা একটা আপনারা সুন্দর করে পড়বেন। কেইন্স তরল, এটা এটা পড়লাম না তো, এখানে ভালো ভালো করে প্রশ্ন লেখা নাই, ভুল হয়েছে। কেইন্সের তারল্য পছন্দ তত্ত্ব ব্যাখ্যা করো। মানুষ অর্থ হাতে রাখতে পছন্দ করে, একে তারল্য পছন্দ করে। কেইন্সের মানুষ অর্থ রাখতে পছন্দ, হাতে রাখতে পারে, তাকে তারল্য পছন্দ করে। লেনদেনের উদ্দেশ্য রাখা হয়, সতর্কতামূলক আচরণ কারণে অর্থ রাখা হয়, জনকল্পনামূলক বা ফটকবাজির উদ্দেশ্য অর্থ রাখা হয়। ফটকবাজির উদ্দেশ্য সুদের হার অর্থের চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। সুদের হার অর্থের চাহিদার মধ্যে কি বিপরীত সম্পর্ক বিদ্যমান। তারল্যপাত, সুদের হার অত্যন্ত নিম্ন হলে তারল্যপাত সৃষ্টি হয়। সুদের অত্যন্ত নিম্ন, মানুষের বন্ডের পরিবর্তে নগদ অর্থ রাখতে চায়, অর্থের চাহিদা অসীম স্থিতিস্থাপক হয়ে যায়। মুদ্রা সরবরাহ বাড়লে সুদের হার কমে না, এই অবস্থায় মুদ্রানীতি কার্যকারিতা হারায়। ফিলিপস রেখার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। ফিলিপস রেখা, এটা 5 নম্বর প্রশ্ন। হ্যাঁ, ফিলিপস 4 নম্বর প্রশ্ন কি পড়লাম, কেইন্সের তরল পছন্দ আর ভোগ সংকট কুজ নেট বাধা কি, এটা ধাঁধা কি। সো ফিলিপস রেখার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। তরলপাত কি, সুদের হার অত্যন্ত নিম্ন হলে তরলপাত সৃষ্টি হয়। মানুষের বন্ডের পরিবর্তে নগদ অর্থ রাখতে চায়, অর্থের চাহিদা অসীম স্থিতিস্থাপক হয়ে যায়। মুদ্রা সরবরাহ বাড়লেও সুদের হার কমে না, এই অবস্থায় মুদ্রানীতি কার্যকারিতা হারায়। ফিলিপস রেখার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। ফিলিপস রেখা বেকারত্ব মুদ্রাস্ফীতির সম্পর্ক নির্দেশ করে। ফিলিপস রেখা কি, বেকারত্ব মুদ্রাস্ফীতির সম্পর্ক নির্দেশ করে। ফিলিপস রেখা বেকারত্ব মুদ্রাস্ফীতির সংকল্প নির্দেশ করে। এটি বাম থেকে ডানে নিম্নগামী। ফিলিপস রেখা বেকারত্ব ও মুদ্রাস্ফীতির সম্পর্ক, এটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। বেকারত্ব কমলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, বেকারত্ব কমলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। বেকারত্ব বাড়লে মুদ্রাস্ফীতি কমে, বেকারত্ব কমলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। বেকারত্ব কমলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, বেকারত্ব বাড়লে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, বেকারত্ব কমলে মুদ্রাস্ফীতি কমে। স্বল্পমেয়াদী বেকারত্ব মুদ্রাস্ফীতির মধ্যে ট্রেড অফ নির্দেশ করে। স্বল্পমেয়াদী বেকারত্ব মুদ্রাস্ফীতির মধ্যে ট্রেড অফ নির্দেশ করে। M1, M2, M3 ধারণাগুলো ব্যাখ্যা করে। M1 সংকীর্ণ, ন্যারো মানে, M1 কি সংকীর্ণ ন্যারো মানে, জনগণের হাতে থাকা মুদ্রা অন্তর্ভুক্ত, জনগণের হাতে থাকা মুদ্রা অন্তর্ভুক্ত, চাহিদা মাত্র আমানত অন্তর্ভুক্ত, চাহিদা মাত্র আমানত অন্তর্ভুক্ত, সর্বাধিক তরল সম্পন্ন হয়, দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হয়। দৈনন্দিন লেনদেনের সংকীর্ণ অর্থ, ন্যারো মানি জনগণের হাতে থাকা মুদ্রা অন্তর্ভুক্ত, চাহিদা মাত্র আমানত অন্তর্ভুক্ত, সর্বাধিক তারল্য সম্পন্ন অর্থ দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হয়। M2 অন্তর্ভুক্ত থাকে, ডাকঘর সঞ্চয় আমানত অন্তর্ভুক্ত থাকে। M1 অন্তর্ভুক্ত থাকে, M1 অন্তর্ভুক্ত থাকে, ডাকঘর আমানত অন্তর্ভুক্ত থাকে। M1 অপেক্ষায় বিস্তৃত, তুলনামূলক কম তারল্য সম্পন্ন, সঞ্চয় ও লেনদেন উভয় কাজে ব্যবহৃত হয়। M3 বিস্তৃত অর্থ বোর্ড মানি, M1 অন্তর্ভুক্ত থাকে, বাণিজ্যিক দুটোতে M1 অন্তর্ভুক্ত থাকে। বাণিজ্যিক ব্যাংকের মেয়াদি আমানত অন্তর্ভুক্ত থাকে। অর্থ সরবরাহের সর্বাধিক বিস্তৃত পরিমাপ, ভুল আছে বানান কিন্তু, বিস্তৃত অতীত। কেন্দ্র ব্যাংক মুদ্রানীতি নির্ধারণে ব্যবহার করে। এখন LM রেখার বিভিন্ন অঞ্চল ব্যাখ্যা করে। LM রেখা অর্থবাজার ভারসাম্য নির্দেশ করে। LM রেখা কি নির্দেশ করে? অর্থবাজার ভারসাম্য নির্দেশ করে। কেইন্স অঞ্চলে LM রেখা প্রায় আনুভূমিক হয়। এই অঞ্চলে তরলপাত বিদ্যমান। মধ্যবর্তী অঞ্চলে LM রেখা ঊর্ধ্বমুখী হয়।
ধ্রুপদী অঞ্চলে এলএম রেখা প্রায় উলম্ব হয়, মধ্যবর্তী অঞ্চলে এলএম রেখা ঊর্ধ্বমুখী হয়, ধ্রুপদী অঞ্চলে এলএম রেখা উলম্ব হয়। 8 নম্বর প্রশ্ন, দ্রব্যমূল্য অর্থমূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। দ্রব্যমূল্য ও অর্থের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। দ্রব্যমূল্য অর্থের মূল্যের মধ্যে কি বিপরীত সম্পর্ক বলা? দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়, আর দ্রব্যমূল্য হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। এটা একটু সহজ আছে প্রশ্ন। দ্রব্যের মূল্য অর্থের মূল্য বিপরীত সম্পর্ক বিদ্যমান। দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়, দ্রব্য মূল্য হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। অর্থের মূল্য ইকাল টু 1 অথবা দ্রব্যমূল্য। অর্থের মূল্য ইকাল টু 1 অথবা অর্থের মূল্য সমান সমান দ্রব্যমূল্য। অর্থের মূল্য যেমন 1 টাকা 2 টাকা অথবা দ্রব্যমূল্য। অর্থের ক্রয় ক্ষমতা মূল্যস্তরের বিপরীত দিকে প্রভাবিত। অর্থের ক্রয় ক্ষমতা কি মূল্যস্তরের বিপরীত দিকে প্রভাবিত হয়। এখানে হবে রাচেট প্রভাব, জাচেট না, রাচেট প্রভাব ধারণাটি ব্যাখ্যা করো। রাচেট প্রভাব আপনারা একটু দেখে নেবেন, এখানে প্রশ্ন ভুল থাকতে পারে। আর 10 নম্বর যেটা হচ্ছে 15টি প্রশ্ন দেবো এখন বর্তমানে। 10 নম্বরটা হচ্ছে স্বল্পকালীন দীর্ঘকালীন ভোগ আপেক্ষকের মধ্যে পার্থক্য লেখো। স্বল্পকালীন ভোগ আপেক্ষক, দীর্ঘকালীন ভোগ স্বল্প সময়ে ভোগ আচরণ প্রকাশ করে, দীর্ঘ সময়ে ভোগ আচরণ ঘোষণা। স্বল্প সময় দীর্ঘ সময়। আয়ের পরিবর্তনের দ্রুত প্রতিক্রিয়া দেখা দেয়, আয়ের পরিবর্তনের প্রভাব তুলনামূলক স্থিতিশীল। আয়ের পরিবর্তন দ্রুত প্রভাব দেখা দেয়, আয়ের পরিবর্তন দ্রুত প্রতিক্রিয়া দেখা দেয়, আয়ের পরিবর্তনের প্রভাব তুলনামূলক স্থিতিশীল। আয়ের পরিবর্তনের প্রভাব তুলনামূলক স্থিতিশীল। এপিসি পরিবর্তনশীল, এপিসি অপেক্ষা স্থিতিশীল। এপিসি পরিবর্তনশীল, এপিসি অপেক্ষা স্থিতিশীল। কেইন্স তত্ত্বের ভিত্তি স্বল্পকালীন। আর কুজনেট, ওই যে কুজনেট নীতি দাদা, কুজনেট গবেষণার ভিত্তি, কুজনেট গবেষণার ভিত্তি। দীর্ঘমেয়াদী ভোগ প্রবণতা ব্যাখ্যা করে, স্বল্পমেয়াদী ভোগ সিদ্ধান্ত ব্যাখ্যা করে। দীর্ঘমেয়াদী আর স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কেজনেট আর কেইন্স আর কুজনেটের। আর এপিসি পরিবর্তনশীল, এপিসি অপেক্ষাকৃত স্থিতিশীল। আয়ের পরিবর্তন দ্রুত প্রতিক্রিয়া দেখা দেয়, আয়ের পরিবর্তনের প্রভাব তুলনামূলক স্থিতিশীল হয়। 10 আর 5টা আছে, ওয়েট। একটা প্রশ্ন যেটা বাদ গেল, রাচেট প্রভাব ধারণাটি ব্যাখ্যা করা। এখানে বানানটা যাই লেগে কোনো র না লেগে র ফালা আছে, এই জন্য জয় রাচেটই হবে। রাচেট প্রভাব ধারণাটি ব্যাখ্যা করো। রাচেট প্রভাব হলো এমন একটি ধারণা যেখানে মানুষের আয় বৃদ্ধি করলে ভোগ ব্যয় দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু আয় কমে গেলে ভোগ ব্যয় একেবারে অনুপাতে কমানো। রাচেট প্রভাব কি, যেখানে মানুষের আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, কিন্তু আয় কমে গেলে ভোগ ব্যয় একেবারে অনুপাতে কমানো, কারণ মানুষ তার পূর্ববর্তী জীবনযাত্রার মান বজায় রাখতে চায়। একে হচ্ছে রাচেট প্রভাব। অর্থনীতিবিদ জেমস ডুসেনবেরি তার আপেক্ষিক আয় তত্ত্বে এই ধারণাটি উপস্থাপন করেন। রিলেটেড ইনকাম হাইপোথিসিসে রাচেট প্রভাবের মূল বৈশিষ্ট্য কী কী? আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, আয় হ্রাস পেলে ভোগ ব্যয় একেবারে হ্রাস পায় না। আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, আয় হ্রাস পেলে। এখানে একটা জিনিস কি, এক লাইন পড়লে কিন্তু একটা প্রশ্নের একটু 4-5 লাইন তৈরি করা যাবে। রাচেট প্রভাব হলো এমন একটা ধারণা যেখানে মানুষের আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, কিন্তু আয় কমে গেলে ভোগ ব্যয় সে অনুপাতে কমায়। ঠিক এটাই এখানে দেওয়া আছে। রাচেট প্রভাবের মূল বৈশিষ্ট্য হলো আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, কিন্তু আয় কমে গেলে ভোগ ব্যয় একই হারে হ্রাস পায় না। একই হারে আয় কমে গেলে ভোগ ব্যয় একই হারে হ্রাস পায় না, কারণ মানুষ তার পরবর্তী জীবনযাত্রার মান বজায় রাখতে চায়। অর্থনীতিবিদ জেমস ডুসেনবেরি তার আপেক্ষিক আয় তত্ত্বে এই ধারণাটা জেমস ডুসেনের রিলেটেড ইনকাম হাইপোথিসিস এই ধারণাটি উপস্থাপন করেন। মানুষ তার পূর্বের উচ্চ জীবনযাত্রার মান বজায় রাখতে চায়। মানুষ তার পূর্বের উচ্চ জীবনযাত্রার মান বজায় রাখতে চায়। ভোগের অভ্যাস সহজে পরিবর্তিত হয় না। ভোগের অভ্যাস সহজে পরিবর্তিত কি সহজে মানুষ তার জীবনযাত্রার মান বজায় রাখতে চায়। মানুষ তার পূর্বের উচ্চ জীবনযাত্রা মানে ভোগের অভ্যাস সহজে পরিবর্তন হয় না। ভোগ আপেক্ষক কনসেপশন ফাংশন নিচের দিকে সহজে সরে না। ভোগ আপেক্ষক কনসেপশন ফাংশন নিচের দিকে সরে না, ভোগ আপেক্ষক। উদাহরণ ধরা যাক, একজন ব্যক্তির মাসিক আয় 50,000 থেকে 70,000 টাকা বৃদ্ধি পেল। তিনি উন্নত জীবনযাত্রার মান গ্রহণ করলেন, ভোগ ব্যয় বাড়ালেন। উদাহরণটা দিলে ভালো, উদাহরণটা বুঝলে আরও সুন্দর হবে, প্রশ্নগুলো বানিয়ে দেওয়া যাবে।
ধরা যাক একজন ব্যক্তির মাসিক আয় 50,000 থেকে 70,000 টাকা বৃদ্ধি পেল, তখন তিনি উন্নত জীবনযাত্রার মান গ্রহণ করলেন এবং ভোগ ব্যয় বাড়লেন। পরে আবার 50,000 টাকা নেমে এলে তিনি আগের মতো ভোগ ব্যয় কমাতে চান না। তো এখন তার বেতন আবার ঠিক 50,000 কমে আসলো, কিন্তু তিনি আগের মতো আর ভোগ ব্যয় কমাতে চান না, ফলে ভোগ ব্যয় তুলনামূলকভাবে বেশি থাকে। এটি হচ্ছে রাচেট প্রভাব। এটি কী হবে? রাচেট প্রভাব। সংক্ষিপ্ত সংজ্ঞা যদি পরীক্ষার জন্য লিখে, যে রাচেট প্রভাব কাকে বলে? আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, কিন্তু আয় হ্রাস পেলে ভোগ ব্যয় একই অনুপাতে হ্রাস পায় না। মানুষ পূর্ববর্তী জীবনযাত্রার মান বজায় রাখে। যেমন আয় বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পায়, কিন্তু আয় কমে গেলে ব্যয় একই অনুপাতে কমে না। মানুষ পূর্ববর্তী জীবনযাত্রার মান ধরে রাখতে চায়। এরূপ প্রবণতাকে রাচেট প্রভাব বলে বা রাচেট ইফেক্ট ইংলিশে বলে। এর প্রবক্তাকে ডুসেনবেরি অর্থনীতিবিদ জেমস ডুসেনবেরি তার আপেক্ষিক আয়তত্ত্ব। অর্থনীতিবিদ কোথায় দেন? অর্থনীতিবিদ জেমস জুসেনবেরি তার আপেক্ষিক আয়তত্ত্ব। অর্থনীতিবিদ জেমস জুসেনবেরি তার আপেক্ষিক আয়তত্ত্ব দেন। অর্থনীতিবিদ রিলেটেড ইনকাম হাইপোথিসিস। অর্থনীতিবিদ আপেক্ষক আয়তত্ত্বে এটি প্রকাশ করেন। এখন যদি আমি আরেকটা প্রশ্ন উত্তর দেই, সেটা আমি কিছুক্ষণ আগে সেটা দিতে পারিনি, যে ভোগ সংক্রান্ত কুজনেট ধাঁধা কি? কুজনেট ধাঁধা কি? অর্থনীতিবিদ সাইমন কুজনেট। অর্থনীতিবিদ সাইমন কুজনেট দীর্ঘমেয়াদী তথ্য বিশ্লেষণ করে দেখেন যে দীর্ঘ সময়ে মানুষের ভোগ পায় আয়ের অনুপাত। অর্থনীতিবিদ সাইমন কুজনেট দীর্ঘ সময়ে মানুষের ভোগ পায় ও আয়ের অনুপাত APC প্রায় স্থির থাকে, কিন্তু কেইন্সের ভোগ তত্ত্ব অনুযায়ী আয় বৃদ্ধি পেলে গড় প্রবণতা হ্রাস পায়। কিন্তু কেইন্সের তত্ত্ব অনুযায়ী কি বললো? অর্থনীতিবিদ সাইমন কুজনেট দীর্ঘমেয়াদী তথ্য বিশ্লেষণ করে দেখেন যে দীর্ঘ সময়ে মানুষের ভোগ ব্যয় আয়ের অনুপাত APC স্থির থাকে, কিন্তু কেইন্সের ভোগ তত্ত্ব অনুযায়ী আয় বৃদ্ধি পেলে গড় প্রবণতা APC হ্রাস পাওয়ার কথা। এই দুই ফলাফলের মধ্যে যে অসঙ্গতি বা বিরোধ দেখা যায় তাকে কুজনেট ধাঁধা বলে। কুজনেটস পাজল বলা হয়। 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা লেখা লাগবে না, লিখবেন যে এই কুজনেট ধাঁধার কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। কুজনেট দীর্ঘমেয়াদী তথ্য ব্যবহার করে গবেষণা করেন। দীর্ঘমেয়াদী তথ্য ব্যবহার করে গবেষণা করেন। তিনি দেখেন যে দীর্ঘমেয়াদী APC প্রায় স্থির থাকে। আর কেইন্সের মতে আয় বাড়লে APC কমে যায়। কুজনেট দেখে যে দীর্ঘমেয়াদী APC স্থির থাকে, আর কেইন্সের মতে আয় বাড়লে APC কমে যায়। বাস্তব তথ্য কেইন্সের তথ্যের মধ্যে অসঙ্গতি দেখা যায়, আর এটার কারণে বাস্তব তথ্য আর কেইন্সের তথ্যের মধ্যে অসঙ্গতি দেখা যায়। এই অসঙ্গতিকে ভোগ সংক্রান্ত কুজনেট ধাঁধা বললাম। বাস্তব তথ্য কেইন্সের তত্ত্বের মধ্যে অসঙ্গতি দেখা দেয়, এই অসঙ্গতিকেই কেইন্সের কুজনেট ধাঁধা বলা হয়। যদি সংক্ষিপ্ত পরীক্ষা যে কুজনেট ধাঁধা কি, তাহলে কেইন্স ভোগ তত্ত্বের পূর্বাভাস ও কুজনেট দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের মধ্যে যে বিরোধ বা অসঙ্গতি দেখা দেয়। কেইন্স ভোগ তত্ত্বের পূর্বাভাস ও কুজনেট দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের মধ্যে যে বিরোধ বা অসঙ্গতি থাকে তাকে ভোগ সংক্রান্ত কুজনেট ধাঁধা বলা হয়। এটুকু লেখারই সময় পাওয়া যায় না, এতটুকু করে লিখলেই চলবে পরীক্ষাতে, ঠিক আছে? আরও 5টি প্রশ্ন আমি আপনাদেরকে দিচ্ছি। এখন আসবে প্রশ্ন নম্বর 11। গুণকের দ্বারা জাতীয় আয়ের সম্প্রসারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। গুণকের দ্বারা জাতীয় সম্প্রসারণ প্রক্রিয়া যদি ব্যাখ্যা করা হয় তাহলে কি আসবে? 5টি পয়েন্ট লিখলেই চলবে। জাস্ট উপরে নিচে কিছু ভূমিকা আর পরিশেষে উপসংহার হিসাবে একটু লিখে দেবা। প্রাথমিকভাবে বিনিয়োগ বৃদ্ধি করলে জাতীয় আয় বৃদ্ধি পায়। গুণকের কি? প্রাথমিকভাবে বিনিয়োগ বৃদ্ধি পারলে জাতীয় আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পাওয়া মানুষের ভোগ ব্যয়ও বৃদ্ধি পায়। প্রাথমিকভাবে বিনিয়োগ বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পাওয়া মানুষের ভোগ ব্যয়ও বৃদ্ধি পায়। অতিরিক্ত ভোগ পায় অন্যদের আয়ে পরিণত হয়। অতিরিক্ত ভোগ পায় কি? অন্যদের একটা আয় যোগায়, কর্মক্ষেত্র সৃষ্টি করে। নতুন আয়ের একটা অংশ আবার ভোগ ব্যয় হয় এবং আয় আরও বৃদ্ধি পায়। নতুন আয়ের একটা অংশ আবার ভোগ ব্যয় হয় এবং নতুন আয় বৃদ্ধি পায়। এভাবে ধারাবাহিকভাবে আয় বৃদ্ধি পেয়ে প্রাথমিক বিনিয়োগে বহুগুণ জাতীয় আয় সৃষ্টি করে।
একে গুণক প্রবাহ বলে। একে কী বলে? গুণক প্রবাহ বলে। গুণকের দ্বারা যাতে হয় সম্প্রসারণ প্রক্রিয়া ব্যাখ্যা করা। এখন দেখাও যে অস্থায়ী আয়ের এমপিসি শূন্য। ফ্রিডম্যানের স্থায়ী আয় তথ্য অনুযায়ী ভোগ মূলত স্থায়ী আয়ের উপর নির্ভরশীল। ফ্রিডম্যানের স্থায়ী আয় তথ্য অনুযায়ী ভোগ মূলত স্থায়ী আয়ের উপর নির্ভরশীল। অস্থায়ী আয় হলো সাময়িক বা অনিয়মিত আয়। অস্থায়ী আয় হলো সাময়িক বা অনিয়মিত। মানুষ সাধারণত অস্থায়ী আয় ভোগ ব্যয়ে সঞ্চয় করে। মানুষ সাধারণত অস্থায়ী আয় বায়না করে সঞ্চয় করে। মানুষ সাধারণত অস্থায়ী বায়না করে সঞ্চয় করে। ফলে অস্থায়ী আয়ের পরিবর্তনে ভোগের পরিবর্তন হয় না বা খুব কম হয়। ভোগের পরিবর্তন হয় না বা খুব কম হয়। ভোগের পরিবর্তন হয় না বা খুব কম হয়। তাই স্থায়ী আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি = ত্রিভুজ ওয়াইটি = 0। চিত্রে আরেকবার বলি। দেখাও যে স্থায়ী আয়ের এমপিসি শূন্য। ফ্রিডম্যানের স্থায়ী আয় তত্ত্ব অনুযায়ী মূলত স্থায়ী আয়ের উপর নির্ভরশীল। ফ্রিডম্যানের স্থায়ী আয় তত্ত্ব অনুযায়ী ভোগ মূলত স্থায়ী আয়ের উপর নির্ভরশীল। স্থায়ী আয় হলো সাময়িক বা অনিয়মিত আয়। সাময়িক বা অনিয়মিত আয়। মানুষ সাধারণত অস্থায়ী আয় ভোগে বায়না করে সঞ্চয় করে। ফলে অস্থায়ী আয়ের পরিবর্তনে ভোগের পরিবর্তন হয় না বা খুব কম হয়। ফলে অস্থায়ী আয়ের প্রান্তিক প্রবণতা এমপিসি ত্রিভুজ ওয়াই = 0। চিত্রের সাহায্যে ক্লাউড আউট প্রবাহ ব্যাখ্যা করো। এই যে চিত্র E2 LM IS1 IS2। এখানে IS থেকে I2 সরে গেলে সুদের হার বৃদ্ধি পায় এবং বেসরকারি বিনিয়োগ হ্রাস পায়। RY অথবা XY RY E1 E2 LM। এখানে IS থেকে I2 সরে গেলে সুদের হার বৃদ্ধি পায় এবং বেসরকারি বিনিয়োগ হ্রাস পায়। এখানে IS থেকে I2 সরে গেলে সুদের হার বৃদ্ধি পায়, বিনিয়োগ হ্রাস পায়। তাহলে সরকারি ব্যয় বৃদ্ধি করলে আইএস রেখা ডান দিকে সরে যায়। জাতীয় আয় সুদের হার উভয়ই বৃদ্ধি পায়। সুদের হার বৃদ্ধি পেলে সরকারি বিনিয়োগ কমে যায়। ফলে সরকারি ব্যয়ের কারণে সরকারি বিনিয়োগের এই হ্রাসকে ক্রাউডিং আউট ইফেক্ট বলে। ফলে সরকারি ব্যয়ের সম্প্রসারণমূলক প্রভাব আংশিকভাবে কমে যায়। শ্রমের যোগানের নির্ধারণগুলো কি কি? প্রকৃত মজুরির হার রিয়েল ওয়েজ রেট। শ্রমের নির্ধারণগুলো কি কি? প্রকৃত মজুরির হার, জনসংখ্যার আকার ও আকৃতি, জনসংখ্যার আকার বৃদ্ধির মান। প্রকৃত মজুরির হার জনসংখ্যার আকার বৃদ্ধির হার, শ্রমিকদের শিক্ষা দক্ষতার মান, শ্রমিকদের শিক্ষা কাজের পরিবেশ, কাজের সুযোগ সুবিধা, সামাজিক রীতি, অবসর সময়, পছন্দ, নীতি। আরেকটা প্রশ্ন আছে, ভারসাম্য ও বিনিয়োগ গুণক কি? ভারসাম্য ব্যালেন্সড বাজেট মাল্টিপ্লিনিয়ার। ব্যয় সরকারি ব্যয় কর সমান পরিমাণে বৃদ্ধি পেলে সরকারি ব্যয় ও কর সমান পরিমাণে বৃদ্ধি পায়। সরকারি ব্যয় ও কর সমান পরিমাণে বৃদ্ধি পেলে যে গুণক কাজ করে তাকে ভারসাম্য গুণক বলে। এটি ব্যালেন্স বাজেট মাল্টিপ্লিনিয়ার নামে পরিচিত। এর মান সাধারণত 1 হয়। এর ফলে জাতীয় আয়, সরকারি ব্যয় বৃদ্ধির পরিমাণ বৃদ্ধি পায়। এটি কেইন্সের আয় বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ধারণা। বিনিয়োগ গুণক ইনভেস্টমেন্ট মাল্টিপ্লিনিয়ার। এটি বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় আয়ে যে বহুগুণ বৃদ্ধি পায়। বিনিয়োগ বৃদ্ধি ফলে জাতীয় যে বহুগুণ বৃদ্ধি তাকে বিনিয়োগ গুণক বলে। কেইন্স এই ধারণা প্রদান করেন। এদের মতে কে 1 MPC 1 - MPC যত বেশি হবে গুণকের মান তত বেশি হবে। MPC যত বেশি গুণকের মান তত বেশি। এটি বিনিয়োগ জাতীয় আয়ের সম্পর্ক। বিনিয়োগ জাতীয় আয়ের সম্পর্ক। MPC যত বৃদ্ধি পাবে, MPC যত বেশি হবে গুণকের মান তত বেশি হবে। এটি বিনিয়োগ ও জাতীয় আয়ের সম্পর্ক ব্যাখ্যা করে। এখন আসবে ঘ নম্বর প্রশ্ন। অন্যটি হলো ঘ নম্বর প্রশ্নগুলো দেখায়।
এখন বড় প্রশ্নগুলো সাজেশন দিচ্ছি। প্রথমে, অপূর্ণ নিয়োগ ভারসাম্য কি? কেইন্সের মতে অপূর্ণ নিয়োগ ভারসাম্য হতে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করা যায়। অপূর্ণ নিয়োগ ভারসাম্য কেইন্সের মতে অর্থনীতিতে এমন একটি অবস্থা সৃষ্টি হতে পারে যেখানে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হলে অর্থনীতিতে পূর্ণ কর্মসংস্থানে পৌঁছায় না। এই অবস্থাকে অপূর্ণ নিয়োগ বলেন। কেইন্সের মতে অর্থনীতিতে এমন একটি অবস্থা সৃষ্টি হতে পারে কেইন্সের মতে এমন একটি অর্থনৈতিক অবস্থা সৃষ্টি হতে পারে যেখানে 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 সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হলে অর্থনীতি পূর্ণ কর্মসংস্থানে পৌঁছে না। কেইন্সের মতে এমন অবস্থা সৃষ্টি হতে পারে যে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হলেও অর্থনীতিতে পূর্ণ কর্মসংস্থান পৌঁছায় না। এই অবস্থাকে অপূর্ণ নিয়োগ ভারসাম্য বলে। অপূর্ণ নিয়োগ ভারসাম্য বৈশিষ্ট্য অর্থনীতিতে বেকারত্ব বিদ্যমান থাকে। অপূর্ণ নিয়োগ ভারসাম্য বৈশিষ্ট্য শ্রম ও অন্যান্য সম্পদের পূর্ণ ব্যবহার হয় না। অর্থনীতিতে বেকারত্ব থাকে বিদ্যমান থাকে। অর্থনীতিতে শ্রম ও পূর্ণ ব্যবহার সম্পদের পূর্ণ ব্যবহার হয় না। কার্যকর চাহিদা অভাব থাকে। ইফেক্টিভ ডিমান্ড কার্যকর চাহিদা অভাব থাকে। জাতীয় আয় পূর্ণ নিয়োগ আয়ের চেয়ে জাতীয় আয় পূর্ণ নিয়োগ আয়ের চেয়ে কম থাকে। জাতীয় আয় পূর্ণ নিয়োগ আয়ের চেয়ে কম থাকে। বিনিয়োগ পরিমাণ অপর্যাপ্ত থাকে। বিনিয়োগ পরিমাণ অপর্যাপ্ত থাকে। বিনিয়োগ পরিমাণ অপর্যাপ্ত থাকে। উদ্যোক্তারা উৎপাদন বাড়াতে আগ্রহী হয় না। উৎপাদন বাড়াতে আগ্রহী হয় না। সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হলেও পূর্ণ কর্মসংস্থান হয় না। পূর্ণ কর্মসংস্থান ধ্রুপদ অর্থনীতিবিদদের মতে বিপরীতে কেইন্সের ধারণা প্রদান করে। বিপরীত অর্থনীতির মতের বিপরীতে ধ্রুপদ অর্থনীতিবিদদের মতের পরিবর্তে কেইন্স ধারণা প্রদান করা মন্দ। অর্থনৈতিক সংকটকালে এই অবস্থা বেশি দেখা দেয়। এটি একটি স্থিতিশীল ভারসাম্য হতে পারে। অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন। সরকারি ব্যয় বৃদ্ধি করতে হবে। করের হার কমাতে হবে। বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। সুদের হার কমাতে হবে। সরকারি ব্যয় বৃদ্ধি করতে হবে। সুদের হার কমাতে হবে। বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করতে হবে। সম্প্রসারণমূলক মুদ্রানীতি করে জনগণের ভোগ ব্যয় বৃদ্ধিতে উৎসাহ দিতে হবে। জনগণের ভোগ ব্যয় নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। কার্যকর চাহিদা বৃদ্ধি করতে হবে। গুণক প্রভাবের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি করলে পূর্ণ নিয়োগ স্থানে পৌঁছানো হবে। চিত্র ওই যে E1 E2 পূর্ণ নিয়োগ S AD1 S E2 পূর্ণ নিয়োগ এখানে A2 থেকে E2 থেকে AD1 থেকে AD2 তে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে অর্থনীতি E1 অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে E2 পূর্ণ নিয়োগে ভারসাম্যে পৌঁছে যায়। এখন 2 নম্বর প্রশ্ন, সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক কি? সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক বিপরীত সম্পর্ক বিদ্যমান। ব্যাখ্যা: সুদের হার বিনিয়োগের ব্যয় নির্দেশ করে। সুদের হার ঋণ গ্রহণ সহজ হয়। সুদের হার বিনিয়োগের ব্যয় নির্দেশ করে। সুদের হারে ঋণ গ্রহণ সহজ হয়। ঋণের খরচ কমলে বিনিয়োগ বৃদ্ধি পায়। সুদের হার বেশি হলে বিনিয়োগ ব্যয়বহুল হয়। সুদের হার বিনিয়োগের ব্যয় নির্দেশ করে। সুদের হার কমলে সুদের ঋণ সহজ হয়। ঋণের খরচ বেশি হলে কমলে বিনিয়োগ কমে, আর সুদের হার বেশি হলে বিনিয়োগ ব্যয়বহুল হয়। সুদের হার বিনিয়োগের ব্যয় নির্দেশ করে। সুদের হার কমালে ঋণ গ্রহণ করা সহজ হয়। ঋণের খরচ কমানো বিনিয়োগ বৃদ্ধি পায়। সুদের হার বেশি হলে বিনিয়োগ ব্যয়বহুল হয়। ফলে উদ্যোক্তারা নতুন প্রকল্পে কম বিনিয়োগ করে। সুদের হার কমলে মূলধনী দ্রব্যের চাহিদা বাড়ে। সুদের হার কমলে বিনিয়োগ বৃদ্ধির ফলে কর্মসংস্থান বাড়ে। জাতীয় আয় বৃদ্ধি পায়। কেইন্সের মতে বিনিয়োগ সুদের হারের তুলনার উপর নির্ভর করে, তাই সুদ ও বিনিয়োগের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। কটা গেল এটা খ। বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন প্রান্তিক দক্ষতার MEC ভূমিকা ব্যাখ্যা করা। MEC সংজ্ঞা: মূলধনের প্রান্তিক দক্ষতা মার্জিনাল ইফেক্সি অফ ক্যাপিটাল হল এমন একটা প্রত্যাশিত মুনাফা যা একটি অতিরিক্ত মূলধন সম্পদ থেকে অর্জিত হয়। ভূমিকা বিনিয়োগ সিদ্ধান্তে প্রধান নির্ধারক ভবিষ্যৎ আয়ের প্রত্যাশার উপর নির্ভর করে। MEC সুদের হার কমলে বিনিয়োগ লাভজনক হয়। MEC সুদের হার
সুদের হার বিনিয়োগে ভারসাম্য থাকে। এমএসসি সুদের হারে হলে বিনিয়োগে নিরুৎসাহিত হয়। এমএসসি ব্যবসায়ীদের প্রত্যাশা। এমএসসি কে প্রভাবিত করে? অর্থনৈতিক অধিদপ্তর। অর্থনৈতিক অধিদপ্তর। বিনিয়োগ সিদ্ধান্তে প্রান্তিক দক্ষতার এমএসসি ভূমিকা পালন করা। এমএসসি সংজ্ঞা: মূলধনের প্রান্তিক দক্ষতা মার্জিনাল এফেক্টস অফ ক্যাপিটাল হলো এমন একটি প্রত্যাশিত মুনাফার হার যা একটি অতিরিক্ত মূলধনী সম্পদ থেকে অর্জিত হয়। ভূমিকা: বিনিয়োগ সিদ্ধান্তের প্রধান নির্ধারক। ভবিষ্যৎ আয়ের প্রত্যাশার উপর নির্ভর করে। এমএসসি সুদের হার হলে বিনিয়োগ লাভজনক হয়। এমএসসি সুদের হার এমএসসি বড় হলে সুদের হার বিনিয়োগ লাভজনক হবে। এমএসসি সমান সুদের হার হলে বিনিয়োগ ভারসাম্য থাকবে। এমএসসি সুদের হার বেশি হলে ব্যবসায়ী বিনিয়োগে নিরুৎসাহিত হয়। ব্যবসায়ীদের প্রত্যাশা। এমএসসি কে প্রভাবিত করে? ব্যবসায়ীদের অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থনৈতিক স্থিতিশীলতা এমএসসি বৃদ্ধি করে প্রযুক্তি উন্নয়ন। এমএসসি বাড়ায়। এমএসসি বৃদ্ধি পেলে কর্মসংস্থান বাড়ে। জাতীয় আয় বৃদ্ধিতে এমএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও 13টি প্রশ্ন আছে। অর্থের চাহিদা বলতে কি বোঝায়? বিভিন্ন প্রকার অর্থের চাহিদা বর্ণনা দাও। অর্থের চাহিদা: নির্দিষ্ট সময় মানুষ বিভিন্ন উদ্দেশ্যে যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায়। নির্দিষ্ট সময় একজন মানুষ তার ভালো লাগতেছে না, ঘুমাতে হবে। বাকি 3টা প্রশ্নের উত্তর আগামীকাল। অর্থের চাহিদা বলতে কি জবাব বিভিন্ন অর্থের চাহিদা বর্ণনা দাও। 3-এর ক। ওকে, বাকি 3-এর খ থেকে শুরু করে 15 পর্যন্ত প্রশ্ন উত্তর আগামীকাল দিয়ে দেবেন ইনশাল্লাহ।